জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। মাননীয় উপাচার্য মহোদয় এবং সকল কলা কুশলীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিষয় রাষ্ট্রবিজ্ঞান, কোর্স কোড 23-19-07। কোর্সের নাম রাজনীতি অধ্যয়ন পদ্ধতি, লেকচার নম্বর 4। লেকচারের শিরোনাম গোষ্ঠী তত্ত্ব বা গ্রুপ তত্ত্ব। উপস্থাপনায় মোহাম্মদ আবু হেনা মোস্তফা কামাল, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি MM কলেজ, যশোর। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু হেনা মোস্তফা কামাল, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি MM কলেজ, যশোর। আজকের ক্লাসে আমরা আলোচনা করব অনার্স তৃতীয় বর্ষের রাজনীতি অধ্যয়ন পদ্ধতি কোর্সের 6ষ্ঠ অধ্যায় গোষ্ঠী তত্ত্ব বা গ্রুপ তত্ত্ব। এই অধ্যায়ে আমরা শিখব গোষ্ঠী তত্ত্ব বা গ্রুপ তত্ত্ব কি, গোষ্ঠী তত্ত্ব বা গ্রুপ তত্ত্বের সংজ্ঞা, গোষ্ঠী তত্ত্ব বা গ্রুপ তত্ত্বের বিশ্লেষণ, গোষ্ঠী তত্ত্ব বা গ্রুপ তত্ত্বের বৈশিষ্ট্য, রাজনীতি অধ্যয়নে গোষ্ঠী তত্ত্ব বা গ্রুপ তত্ত্বের গুরুত্ব, গোষ্ঠী তত্ত্ব বা গ্রুপ তত্ত্বের সমালোচনা। শিক্ষার্থী ভাই বোনেরা, মূল আলোচনা শুরু করার আগে তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। তোমরা মনোযোগ সহকারে আমার ক্লাসটি দেখো এবং মনে রাখার চেষ্টা করো, তাহলে খুব সহজেই এইসব জটিল ও কঠিন বিষয় শিখতে পারবে। তৃতীয় বর্ষের এই কোর্সটি একটু জটিল, এজন্য বেশি মনোযোগী হতে হবে। পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য অনেক লেখাপড়া করতে হবে, এর কোনো বিকল্প নেই। বিগত সময়ে আমরা দেখেছি যে এই কোর্সে শিক্ষার্থীরা বেশি ফেল করেছে। আমি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমের সঙ্গে দীর্ঘদিন থেকে জড়িত আছি। এই কোর্সের পরীক্ষার খাতা আমি নিয়মিত মূল্যায়ন করি। এজন্য তোমাদেরকে সতর্ক করছি যাতে তোমাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো না হয়। তো বন্ধুরা, এবার আমরা মূল আলোচনা শুরু করি। কোর্স শিরোনাম রাজনীতি অধ্যয়ন পদ্ধতি, ক্লাস নম্বর 4, অধ্যায় 6, গোষ্ঠী তত্ত্ব বা গ্রুপ তত্ত্ব। শিক্ষার্থী ভাই বোনেরা, গোষ্ঠী তত্ত্ব রাজনীতি অধ্যয়নের একটি আধুনিক তত্ত্ব। মনে করা হয় রাজনীতি বিশ্লেষণে এলিট তত্ত্বের ব্যর্থতা এবং ক্ষমতা বিষয়ক বহুত্ববাদী ধ্যান ধারণা আবির্ভাবের মাধ্যমে গোষ্ঠী তত্ত্বের উদ্ভব হয়েছে। বিংশ শতাব্দীর শুরুতে ইংরেজ চিন্তাবিদ জন ফিগিস, মেইটল্যান্ড, GDH কোল ও পরবর্তীকালে H.J. লাস্কি প্রমুখ পণ্ডিত ও অধ্যাপকগণ বহুত্ববাদী চিন্তার উদ্রেক করেন। বহুত্ববাদ অনুযায়ী ক্ষমতার মূল কেন্দ্র একটি নয়, বরং সমাজের বিভিন্ন গোষ্ঠী ও শ্রেণীর হাতে ক্ষমতা বিভিন্নভাবে বিন্যস্ত থাকে। বহুত্ববাদী তাত্ত্বিকগণই প্রথম গোষ্ঠীভিত্তিক আলোচনার সূত্রপাত ঘটান। কাজেই বলা যায় গোষ্ঠী তত্ত্বের দার্শনিক ও তাত্ত্বিক ভিত্তি বহুত্ববাদের মধ্যে নিহিত। এরপর আমরা গোষ্ঠী তত্ত্বের সংজ্ঞা বিশ্লেষণ করার চেষ্টা করব।
গোষ্ঠী বা গ্রুপ তত্ত্বের সংজ্ঞা। তো গোষ্ঠী হলো কতিপয় ব্যক্তির সংঘবদ্ধতা, এটা সাধারণভাবে বলা যায়। গোষ্ঠী তত্ত্বে গোষ্ঠীকে আরো ব্যাপক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা হয়ে থাকে। কোনো লক্ষ্য বা উদ্দেশ্যহীন ব্যক্তিবর্গের সমষ্টিকে এ তত্ত্বে গোষ্ঠী হিসেবে গণ্য করা হয় না। যখন কোনো ব্যক্তিবর্গ কোনো সুনির্দিষ্ট লক্ষ্যে পরিচালিত হয় এবং ঐক্যবদ্ধভাবে ক্রিয়া করে, তখন তারাই হচ্ছে গোষ্ঠী। তো আমরা বিভিন্ন চিন্তাবিদ এবং গবেষকের সংজ্ঞা বিশ্লেষণ করে দেখতে পাবো যে চার্লস বি হ্যাগেন তার মতে গোষ্ঠী বলতে কোনো সাধারণ দিকে বা লক্ষ্যে পরিচালিত কার্যকলাপকে বোঝায়। এরপরে আমরা দেখব যে গোষ্ঠীর সংজ্ঞা, সর্বশেষ সংজ্ঞা কি আসে। আমরা বিভিন্ন রিসার্চ থেকে গোষ্ঠীর যে সংজ্ঞাটা পাই সেটা হচ্ছে যে কতিপয় লোক যখন অভিন্ন স্বার্থের অংশীদার হয়ে কার্য সম্পাদন করে বা পরস্পর ক্রিয়া প্রতিক্রিয়ায় মিলিত হয়, তাদেরকে গোষ্ঠী বলে। এরপর আমরা আলোচনায় আসব যে গোষ্ঠী বা গ্রুপ তত্ত্বের বিশ্লেষণটা, অর্থাৎ এটার আমরা ডিটেলস কি পাবো। শিক্ষার্থী ভাই বোনেরা একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারবে। গোষ্ঠী তত্ত্ব হলো রাজনীতি আলোচনার গোষ্ঠীকেন্দ্রিক ধ্যান ধারণা। যে পদ্ধতিতে গোষ্ঠী জীবন আলোচনার মাধ্যমে রাজনৈতিক জীবনকে অধ্যয়ন করা হয় তাকে গোষ্ঠী তত্ত্ব বলে। কারণ গোষ্ঠীতাত্ত্বিকগণ মনে করেন রাজনীতি হচ্ছে গোষ্ঠী সমূহের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলাফল। তাদের মতানুযায়ী রাজনৈতিক প্রক্রিয়া কেবল মানবিক প্রক্রিয়ার কোনো জটিল জাল নয়, বরং এটি গোষ্ঠীর পারস্পরিক প্রতিক্রিয়ার উপর নির্ভরশীল। তারপর আমরা দেখব যে এ তত্ত্বের দুটি মৌলিক বক্তব্য আমরা একটু দেখব। এই দুইটা মৌলিক বক্তব্য যদি আমরা খেয়াল করি তাহলে গোষ্ঠী তত্ত্ব বুঝতে আমাদের সহজ হবে। তো 1 নম্বর হচ্ছে গোষ্ঠীর কর্মকাণ্ডই হচ্ছে রাজনীতি। গোষ্ঠীর কর্মতৎপরতা তুলে ধরার মাধ্যমে রাজনীতি বর্ণনা করা যায়। 2, গোষ্ঠীর কার্যকলাপ রাজনীতির মূল কেন্দ্র, কিন্তু সবটাই রাজনৈতিক নয়। অর্থাৎ সব রাজনৈতিক কার্য গোষ্ঠীর আচরণ দ্বারা ব্যাখ্যা করা যায়, কিন্তু সব রাজনৈতিক আচরণই গোষ্ঠী আচরণ নয়। এভাবেই শিক্ষার্থী ভাই বোনেরা আমরা গোষ্ঠী তত্ত্বটা বোঝার চেষ্টা করলাম। এটা প্রয়োজনে তোমরা একাধিক বইপত্র এবং বিভিন্ন কালেকশন থেকে আরো জ্ঞান অর্জন করতে পারবে। এরপর আমরা আলোচনা করব গোষ্ঠী তত্ত্ব বা গ্রুপ তত্ত্বের বৈশিষ্ট্য। কি কি বৈশিষ্ট্য গ্রুপ তত্ত্বের আছে। তো আমরা মুখ্য কতগুলো বৈশিষ্ট্য আলোচনা করব। যেমন 1 নম্বরে আমরা পাবো সমষ্টিগত কর্মপ্রয়াস। গোষ্ঠী হচ্ছে সমষ্টিগত কর্মপ্রয়াস, ম্যাস অফ অ্যাক্টিভিটি। একগুচ্ছ মানুষ নয়, অর্থাৎ একগুচ্ছ মানুষ হলেই গোষ্ঠী হবে এমন নয়। গোষ্ঠী হতে হলে এক গোষ্ঠী মানুষ হতে হবে এবং সমষ্টিগত কর্মপ্রয়াস থাকতে হবে। এরপরে আমরা পাবো নির্দেশিত কর্মকাণ্ডের সাথে যুক্ত। একটি গোষ্ঠী টিকে থাকে এবং ক্রিয়াশীল থাকে আন্তঃক্রিয়ার মাধ্যমে, যারা নির্দেশিত কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে। অর্থাৎ নির্দেশিত কর্মকাণ্ড যদি না থাকে তাহলে সেটা গোষ্ঠী হবে না। তাহলে গোষ্ঠী হতে হলে আমাদের নির্দেশিত কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে হবে।
এরপর আমরা পাব নীতি ও নির্দেশিত কর্মকাণ্ড। সমাজে বহুবিধ গোষ্ঠী বিদ্যমান থাকে। প্রত্যেক গোষ্ঠী স্বার্থের বন্ধনে আবদ্ধ। গোষ্ঠীর স্বার্থ তার নীতি ও নির্দেশিত কর্মকাণ্ড দ্বারা লক্ষণীয়। তো এজন্যই বলা যায় যে নীতি ও নির্দেশিত কর্মকাণ্ড যদি গোষ্ঠীর না থাকে তাহলে তাকে গোষ্ঠী বলা যাবে না। এরপর আমরা দেখব যে ব্যক্তিবর্গ গোষ্ঠী থেকে পৃথক, অর্থাৎ একজন ব্যক্তি নিয়ে কখনো গোষ্ঠী হবে না। তো আমরা দেখি কিভাবে ব্যক্তিবর্গ গোষ্ঠী থেকে পৃথক হয়েছে। মৌলিক গোষ্ঠীসমূহ ঘটনাচক্রে একত্রিত ব্যক্তিবর্গ বা গোষ্ঠী থেকে পৃথক। একই ব্যক্তি তার স্বার্থের নানা মাত্রিকতায় বিভিন্ন গোষ্ঠীর অন্তর্ভুক্ত হয়। অর্থাৎ একজন ব্যক্তি নানা মাত্রিকতায় বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে, কিন্তু একজন ব্যক্তি গোষ্ঠী থেকে পৃথকই থাকে। এরপরে আমরা দেখব পারস্পরিক প্রতিক্রিয়া। তো রাজনৈতিক প্রক্রিয়া হচ্ছে বৃহৎ স্বার্থ গোষ্ঠী সমূহের পারস্পরিক প্রতিক্রিয়া। এজন্য পারস্পরিক যদি প্রতিক্রিয়া না থাকে তাহলে সেটা গোষ্ঠী হবে না। এজন্য পারস্পরিক প্রতিক্রিয়া হচ্ছে গোষ্ঠীর অন্যতম একটি বৈশিষ্ট্য। এরপর আমরা পাব গোষ্ঠীর চাপের ভারসাম্য। যে কোনো সময় একটি রাজনৈতিক ব্যবস্থা টিকে থাকে গোষ্ঠীর চাপের ভারসাম্য দ্বারা। এরপর আমরা পাব গোষ্ঠীর প্রভাব ও শক্তিমত্তা। অর্থাৎ একটি গোষ্ঠীর প্রভাব ও শক্তিমত্তা বিভিন্ন উপাদান, যথা এর সদস্য সংখ্যা, অভ্যন্তরীণ ক্ষমতা কাঠামো, আন্তঃক্রিয়ার ধরন ইত্যাদির উপর নির্ভরশীল। সুতরাং গোষ্ঠী হতে হলে তাকে প্রভাব প্রতিপত্তি থাকতে হবে এবং শক্তি সামর্থ্য থাকতে হবে। এরপর আমরা পাব গোষ্ঠীর স্বার্থ। অর্থাৎ গোষ্ঠীর স্বার্থ যদি না থাকে তাহলে সেটি গোষ্ঠী হবে না। যেমন যে কোনো গোষ্ঠীর নির্দিষ্ট স্বার্থ রয়েছে এবং সেই স্বার্থ সম্পর্কে বাস্তব দৃষ্টিকোণ হতে অধ্যয়ন করতে হবে। কোন গোষ্ঠীর স্বার্থ বলতে এর নীতিমুখী ও নীতি নির্দেশিত কার্যকলাপের সমষ্টিকে বোঝায়। এরপর আমরা পাব শক্তির তারতম্য। কোন গোষ্ঠীর সদস্য সংখ্যা, সদস্যগণের একাত্মতা ও সংগঠন নীতি ইত্যাদি কতিপয় কারণে এর শক্তি এবং অন্যান্য গোষ্ঠীর শক্তির মধ্যে তারতম্য ঘটে। সুতরাং আমরা জানতে পারলাম যে শক্তির তারতম্য গোষ্ঠীর অন্যতম একটি বৈশিষ্ট্য। এরপর আমরা পাব গোষ্ঠীর কার্যাবলী। গোষ্ঠীর কার্যাবলীও গোষ্ঠীর অন্যতম একটি বৈশিষ্ট্য। তো গোষ্ঠীর সকল কার্যকলাপকেই রাজনৈতিক হিসেবে গণ্য করা যায়। তারা অরাজনৈতিকও হতে পারে। যখন গোষ্ঠী সমূহ সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের নিকট দাবি দাওয়া পেশ করে কেবল তখনই রাজনীতি ঘটে। তো এভাবেই শিক্ষার্থী ভাই বোনেরা আমরা গোষ্ঠী বা গ্রুপ তত্ত্বের বৈশিষ্ট্যগুলো জানলাম। এই বৈশিষ্ট্য ভালো করে স্টাডি করলেই আমরা গোষ্ঠী সম্পর্কে আমাদের সুন্দর ধারণা আমরা পাবো। তো এই জন্য এটা স্টাডি করতে হবে। এরপরে আমরা আসব রাজনীতি অধ্যয়নে গোষ্ঠীতত্ত্ব বা গ্রুপ তত্ত্বের গুরুত্ব। অর্থাৎ আমরা যে কোর্সটি অধ্যয়ন করছি
এই কোর্সটা কতটুকু, এই কোর্সটা অধ্যয়নে, গোষ্ঠীতত্ত্ব অধ্যয়ন করলে আমরা কতটুকু উপকৃত হব, গোষ্ঠীতত্ত্বের গুরুত্ব। তো আমরা গোষ্ঠীতত্ত্বকে রাজনীতি বিশ্লেষণের হাতিয়ার হিসাবে আমরা পাব। কিভাবে হাতিয়ার হিসেবে পাবো আমরা শিক্ষার্থী ভাই বোনেরা, সেটি তোমাদের মাঝে ব্যাখ্যা করব। তো যে কোনো রাজনৈতিক ব্যবস্থার প্রেক্ষাপটে বলা যায় রাজনীতির সাথে গোষ্ঠীর একটি অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান। অসংগঠিত জনগোষ্ঠী রাজনীতিতে তেমন ভূমিকা পালন করতে পারে না। গোষ্ঠীর কর্মকাণ্ড, তাদের কার্যপদ্ধতি, সরকারি প্রক্রিয়ার উপর গোষ্ঠীর প্রভাবের কৌশল ইত্যাদি বিশ্লেষণ ছাড়া রাজনীতি সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করা সম্ভব নয়। তাই বলা যায় গোষ্ঠীতত্ত্ব এমন কতিপয় বিশ্লেষণী হাতিয়ার প্রদান করে যা রাজনীতি অধ্যয়নে খুবই সহায়ক। এরপর আমরা পাব সমাজের বিভিন্ন স্বার্থ সম্পর্কে জ্ঞান লাভ। সমাজের বিবিধ স্বার্থ গোষ্ঠীর অস্তিত্ব থাকে। আমরা আমাদের সোসাইটিতে দেখে থাকব যে বিভিন্ন ধরনের স্বার্থ গোষ্ঠী থাকবে। এসব গোষ্ঠী সমাজের বিভিন্নমুখী স্বার্থের প্রতিভূ। গোষ্ঠীতত্ত্বে গোষ্ঠীর স্বার্থ এবং তাদের পারস্পরিক প্রতিক্রিয়া ব্যাখ্যা করা হয়। ফলে সমাজের বিভিন্ন স্বার্থের ধরন, প্রকৃতি সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। উপরন্তু এসব স্বার্থ বিশ্লেষণের মাধ্যমে রাজনীতির প্রকৃত চিত্র ব্যাখ্যা করা যায়। তো এসব কারণেই শিক্ষার্থী ভাই বোনেরা, যে সমাজের বিভিন্ন স্বার্থ সম্পর্কে জ্ঞান লাভ করা যায় এই গ্রুপ তত্ত্ব যদি আমরা অধ্যয়ন করি। এরপর আমরা পাব ক্ষমতার বহুমুখী কেন্দ্র সম্পর্কে জ্ঞান লাভ। গোষ্ঠীতত্ত্ব হচ্ছে বহুত্ববাদী ধারণার ফসল। এ তত্ত্বে মনে করা হয় ক্ষমতার কেন্দ্রবিন্দু এক নয়, বরং বহু এবং তা বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বণ্টিত থাকে। একটি রাজনৈতিক ব্যবস্থায় কারা কিভাবে ক্ষমতা চর্চা করে তা এ তত্ত্বের মাধ্যমে জানা সম্ভব। মূলত গোষ্ঠীতত্ত্বই রাজনীতির সাথে যুক্ত ক্ষমতা, পাওয়ার, স্বার্থ, ইন্টারেস্ট ও দ্বন্দ্ব, কনফ্লিক্ট প্রভৃতি ধারণাকে যথাযথ স্থানে স্থাপন করতে সক্ষম হয়েছে। এরপর আমরা গোষ্ঠীতত্ত্বের গুরুত্বের আলোচনায় পাব সরকারি প্রক্রিয়ার ব্যাখ্যা। অর্থাৎ গোষ্ঠীতত্ত্ব সরকারি প্রক্রিয়া নিয়ে আলোচনা করে। অর্থাৎ রাজনীতির একটি অন্যতম অনুষঙ্গ হচ্ছে সরকারি প্রক্রিয়া। গতানুগতিক পদ্ধতিতে সরকারি প্রক্রিয়াকে কেবল আনুষ্ঠানিক কাঠামোর সাহায্যে ব্যাখ্যা করা হতো। গোষ্ঠীতত্ত্ব এটিকে বিভিন্ন গোষ্ঠীর প্রতিক্রিয়া হিসেবে ব্যাখ্যা করা হয়। ফলে সরকারি প্রক্রিয়ায় অনানুষ্ঠানিক দিকের উন্মোচন সম্ভব হয়েছে। কিভাবে একটি গোষ্ঠী সরকারি প্রক্রিয়াকে প্রভাবিত করার মাধ্যমে সরকারের নীতিকে প্রভাবিত ও নির্ধারিত করে তা এই তত্ত্বের মাধ্যমে ব্যাখ্যা করা সম্ভব। এভাবেই শিক্ষার্থী ভাই বোনেরা আমরা মোটামুটি গুরুত্বত্ত্বের গুরুত্ব আমরা আলোচনা করছি। আরো কিছু গুরুত্ব আমরা পাব, যেমন গতিশীল ও পরিবর্তনশীলতা। কিভাবে বিভিন্ন গ্রুপ তাদের নিজ নিজ স্বার্থ উদ্ধারের জন্য দ্বন্দ্বে লিপ্ত থেকে রাজনীতিতে পরিবর্তন আনয়ন করে এ তত্ত্বে তা ব্যাখ্যা করা হয়। কাজেই বলা যায় এ তত্ত্ব গতিশীল ও পরিবর্তনমুখী, যা সমাজের পরিবর্তন প্রক্রিয়া
ব্যাখ্যায় সহায়ক। এরপর আমরা পাব কার্য সম্পাদনের যথাযথ ব্যাখ্যাদান। যে কোনো সমাজের বিদ্যমান বিভিন্ন গ্রুপের কার্য সম্পাদন প্রক্রিয়া ব্যাখ্যা করতে এ তত্ত্ব খুবই কার্যকর। গ্রুপের কর্মসূচি, কার্য পরিচালনা পদ্ধতি, সরকারি নীতিকে প্রভাবিত করার কৌশল, রাজনীতি বিশ্লেষণের এই সমস্ত গুরুত্বপূর্ণ উপাদান গ্রুপ তত্ত্ব হতেই পাওয়া যায়। এরপর আমরা গুরুত্ব আলোচনায় দেখব রাজনৈতিক স্থিতিশীলতা ও ভারসাম্য রক্ষা। কেবল পরিবর্তন নয়, বরং স্থিতিশীলতা ও ভারসাম্য রক্ষাও রাজনীতিতে গুরুত্বপূর্ণ বিষয়। এক্ষেত্রে বিভিন্ন গ্রুপের মধ্যে আন্তঃক্রিয়ার ফলে কিভাবে ক্ষমতাগত ভারসাম্য প্রতিষ্ঠিত হয় এবং স্থিতিশীলতা বজায় থাকে, গ্রুপ তত্ত্ব এ বিষয়টিকে অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করে। এরপর ৮ নম্বরে আমরা পাব তুলনামূলক বিশ্লেষণে সক্ষম। কোন একক সংগঠনের উন্নয়নের মাত্রা বিচারে যেমন এ তত্ত্ব কার্যকর, তেমনি এ তত্ত্বের সাহায্যে বিভিন্ন রাজনৈতিক ব্যবস্থার মধ্যে উন্নয়নের মাত্রা নির্ণয় করা যায় এবং একাধিক গ্রুপের মধ্যে তুলনা করা যায়। এরপর আমরা পাব বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার। সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে ব্যাখ্যা দান করার সময় এই তত্ত্ব বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করছে এবং প্রাকৃতিক বিজ্ঞানের স্টাইল অনুসরণ করে বাস্তবতা ও প্রয়োগযোগ্যতার আশীর্বাদ লাভ করেছে। এক্ষেত্রে যদিও এ তত্ত্বের সাফল্য আকাশচুম্বী হয়ে ওঠেনি, তথাপি প্রাথমিক পর্যায়ে তত্ত্ব গঠন প্রক্রিয়ায় এর সাফল্য সন্তোষজনক। তো এজন্য এই গোষ্ঠী তত্ত্বে আধুনিক পদ্ধতির ব্যবহার করা হয়েছে, অর্থাৎ গোষ্ঠী তত্ত্ব আলোচনা এটা আধুনিক অধ্যয়ন পদ্ধতিরই একটি পদ্ধতি। তো শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা আস্তে আস্তে 9টা গুরুত্ব আমরা ব্যাখ্যা করলাম। তো এভাবেই আমরা দেখতে পাই যে রাজনীতি অধ্যয়নের ক্ষেত্রে গোষ্ঠী তত্ত্ব সুষ্ঠু ও সুস্পষ্ট তত্ত্বগত ধারণা তুলে ধরতে সক্ষম হয়েছে। গতানুগতিক পদ্ধতির বিকল্প হিসেবে এটি বেশ জনপ্রিয়। এ তত্ত্বকে গণতান্ত্রিক রাজনৈতিক তত্ত্বের একটি উল্লেখযোগ্য সংযোজন হিসেবে বিবেচনা করা হয়। এজন্য রাজনীতি অধ্যয়নে গ্রুপ তত্ত্বের অবদান অনস্বীকার্য। শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা শিখলাম রাজনীতি অধ্যয়নে আধুনিক পদ্ধতির অন্তর্ভুক্ত গোষ্ঠী তত্ত্ব বা গ্রুপ তত্ত্ব, গোষ্ঠী তত্ত্ব বা গ্রুপ তত্ত্বের বিশ্লেষণ, গোষ্ঠী তত্ত্ব বা গ্রুপ তত্ত্বের বৈশিষ্ট্য, রাজনীতি অধ্যয়নে গোষ্ঠী তত্ত্ব বা গ্রুপ তত্ত্বের গুরুত্ব। এই বিষয়গুলোর মধ্যে যেগুলো বুঝতে পারবে না সেগুলো একাধিকবার দেখো। কিছু নতুন শব্দের অর্থ যদি বুঝতে না পারো তাহলে ডিকশনারি দেখতে পারো। বর্তমানে জনপ্রিয় গুগল, উইকিপিডিয়ায় সার্চ দিতে পারো। যে শব্দটি অজানা সেটি ব্রাউজারে বসিয়ে সার্চ দিলেই উইকিপিডিয়া চলে আসবে। সুতরাং এখান থেকে তোমরা শিখতে পারবে। এরপর আমরা আলোচনা করব তুলনামূলক বিশ্লেষণে গ্রুপ তত্ত্ব, গ্রুপ তত্ত্ব বা গ্রুপ তত্ত্বের সমালোচনা। তো শিক্ষার্থী ভাই বোনেরা, জটিল বিষয়সমূহ আমি আমার সাধ্যমতো সহজ করার চেষ্টা করেছি। এবার আমরা বিষয়গুলো বোঝার চেষ্টা করব। এরপর আমরা পাব তুলনামূলক বিশ্লেষণে গ্রুপ তত্ত্ব। শিক্ষার্থী ভাই বোনেরা, তুলনামূলক অধ্যয়নের ক্ষেত্রে
গ্রুপতত্ত্বের ভূমিকাকে কোনোভাবেই অস্বীকার করা যায় না, কেননা সমাজ কিংবা রাষ্ট্রের একটি গ্রুপের সাথে অপর একটি গ্রুপের তুলনা যেমন গ্রুপতত্ত্বের মাধ্যমে করা যায়, তেমনি এই তত্ত্বের মাধ্যমে একটি রাজনৈতিক ব্যবস্থার সাথে অপর একটি রাজনৈতিক ব্যবস্থার তুলনা করে উভয়ের উন্নয়নের মাত্রা তুলনা করা সম্ভব হয়। তো নিম্নোক্ত উপাদান বা চলকের মাধ্যমে তুলনামূলক আলোচনা করা যেতে পারে। আমরা চলকগুলো একটু দেখব। তো আমরা 1 নম্বরে পাবো গ্রুপের আকার। তো গ্রুপের আকারের ভিত্তিতে একাধিক গ্রুপের মধ্যে তুলনা করা যায়, যে কারণে গ্রুপের আকার একটি গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো গ্রুপের আকার নির্ভর করে এটি কত সংখ্যক সদস্য নিয়ে গঠিত, বিস্তৃত এলাকা ও লক্ষ্যকে অন্তর্ভুক্ত করতে পেরেছে তার উপর। এসব বিষয়ের প্রেক্ষিতে এক গ্রুপের সাথে অপর গ্রুপের ভূমিকার তুলনামূলক মূল্যায়ন করা সম্ভব হয়। এরপর আমরা পাব গ্রুপের শক্তি। একটি গ্রুপের সঠিক মূল্যায়নের ক্ষেত্রে এর শক্তিকে অবশ্যই বিবেচনা করতে হবে। আর কোনো একটি বিশেষ গ্রুপের শক্তি যে সকল উপাদানের উপর নির্ভরশীল সেগুলোর মধ্যে রয়েছে গ্রুপের সদস্য সংখ্যা, সামাজিক মর্যাদা, লক্ষ্য অর্জনের সদস্যদের আন্তরিকতা, ভৌগোলিকতা বা ভৌগোলিক বিস্তৃতি, নেতৃত্ব, অঙ্গ সংগঠনের সংখ্যা ইত্যাদি। এসব বিবেচনায় কোনো গ্রুপ অন্য গ্রুপের তুলনায় অধিক শক্তিশালী হতে পারে। এরপরে আমরা পাব অভ্যন্তরীণ ক্ষমতা কাঠামো। একাধিক গ্রুপের অভ্যন্তরীণ ক্ষমতা কাঠামোর ভিত্তিতে তাদের তুলনামূলক মূল্যায়ন করা সম্ভব। কোনো একটি গ্রুপের বিধিবদ্ধ নিয়মকানুনের সাথে এর অভ্যন্তরীণ ক্ষমতা কাঠামোর অনেক সময় মিল থাকে না। যেমন কোনো নীতি বা সিদ্ধান্ত গ্রহণ করতে গ্রুপের সংখ্যাধিক্য সদস্যদের মতামত প্রয়োজন। এরূপ নিয়মকে লঙ্ঘন করে একজন কর্তৃত্ববাদী বা ক্যারিসম্যাটিক নেতা এককভাবে উক্ত সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করতে পারেন। সাধারণত উন্নয়নশীল দেশগুলো দুর্বল ও অপ্রাতিষ্ঠানিক গ্রুপগুলোতে এ প্রবণতা অধিক লক্ষ্য করা যায়, কিন্তু উন্নত দেশসমূহে যেখানে অপ্রাতিষ্ঠানিক গ্রুপের চেয়ে প্রাতিষ্ঠানিক গ্রুপের উপস্থিতি বেশি, সেখানে বিপরীত প্রবণতা লক্ষ্য করা যায়। তো আমরা অভ্যন্তরীণ ক্ষমতা কাঠামো আলোচনা করলাম। এরপর আমরা আলোচনা করব সংহতি বা ঐক্যের মাত্রা। কোনো একটি গ্রুপের উন্নয়নের মান বহুলাংশে নির্ভর করে এর সদস্যদের মধ্যে ঐক্য ও সংহতির উপর। কোনো গ্রুপের আকার বৃহৎ হওয়া সত্ত্বেও এর মধ্যে দ্বন্দ্ব, কলহ, বিভেদ ও বিভক্তি স্বার্থ উদ্ধারকে ব্যাহত করে। অন্যদিকে সদস্যদের মধ্যকার ঐক্য ও সংহতি গ্রুপকে অধিকতর কার্যকর করে তোলে। আর সংহতির মাত্রার তারতম্যের ভিত্তিতে দুটি গ্রুপের মধ্যে তুলনা করা যেতে পারে। তো এই জন্য সংহতির মাত্রাটাও একটা তুলনামূলক বিশ্লেষণ। এরপর আমরা পাব সংগঠনের প্রক্রিয়া। উন্নত কিংবা উন্নয়নশীল রাজনীতিতে কোনো একটি বিশেষ গ্রুপ হঠাৎ করে কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য সংগঠিত হতে পারে। এ ধরনের সংগঠনের স্থায়িত্বকাল কম এবং উক্ত উদ্দেশ্য সাধিত হলেই তা বিলুপ্ত হয়। কিন্তু কোনো গ্রুপ যদি দীর্ঘদিন যাবৎ ধীরে ধীরে গড়ে ওঠে, তা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। উন্নত রাজনীতিতে সাধারণত গ্রুপগুলো বিবর্তনের মধ্য দিয়ে ধীরে ধীরে গড়ে ওঠে,
উপরন্তু এসব সমাজে গ্রুপ গঠনে কোনো শক্তি প্রয়োগ করা হয় না, বরং নিয়মতান্ত্রিক উপায়ে গড়ে ওঠে। তো আমরা সংগঠনের প্রক্রিয়াটা শিখলাম। এরপরে আমরা শিখব বা আলোচনা করব নিয়ন্ত্রণের প্রক্রিয়া। তো কোনো একটি গ্রুপের নেতৃবৃন্দ কিভাবে অন্যান্য সদস্যদের নিয়ন্ত্রণ করে তার উপর গ্রুপের গণতান্ত্রিকায়নের মাত্রা নির্ভর করে। সাধারণত দেখা যায় যে সামরিক নেতার দ্বারা গঠিত গ্রুপকে কর্তৃত্ববাদী পন্থায় নিয়ন্ত্রণ করা হয়। গতানুগতিক গ্রুপকে সংকটাপন্ন অবস্থায় ক্যারিশমা বা সম্মোহনী গুণ দ্বারা নিয়ন্ত্রণ করা হয় এবং প্রাতিষ্ঠানিক ও সংগঠিত গ্রুপ প্রাতিষ্ঠানিক নেতা দ্বারা নিয়ন্ত্রিত হয়। এভাবে নিয়ন্ত্রণের প্রক্রিয়া ব্যাখ্যার মাধ্যমে বিভিন্ন গ্রুপের মধ্যে তুলনা করা যায়। তো আমরা নিয়ন্ত্রণের প্রক্রিয়াটা শিখলাম। এরপরে আমরা আলোচনা করব নেতৃত্ব। যে কোনো গ্রুপের ক্ষেত্রে নেতৃত্ব একটি গুরুত্বপূর্ণ বিষয়, কেননা একজন দক্ষ নেতার নেতৃত্বে গ্রুপ বিকশিত হয় ও সফলতা লাভ করে। পৃথিবীর অধিকাংশ গ্রুপের ইতিহাস বিচার করলে দেখা যায় যে এসবের উন্নয়নের পশ্চাতে দক্ষ নেতৃত্বের ভূমিকা ছিল অনন্য। কাজেই একটি গ্রুপের দক্ষ নেতার উপস্থিতি একটি মূল্যবান সম্পদ এবং এ দিকটির উপর ভিত্তি করে বিভিন্ন গ্রুপের মধ্যে তুলনা করা যেতে পারে। এরপর আমরা পাব বহুমুখী লক্ষ্য। কোন গ্রুপের যদি একটি মাত্র লক্ষ্য থাকে তবে তা অর্জিত হবার পর গ্রুপের অস্তিত্ব বিলুপ্ত হওয়া স্বাভাবিক। কিন্তু যদি কোনো গ্রুপের বহু সংখ্যক লক্ষ্য থাকে তবে একটি লক্ষ্য অর্জিত হবার পর অন্যান্য লক্ষ্য অর্জনের জন্য গ্রুপটি টিকে থাকে। কাজেই কোনো একটি গ্রুপের লক্ষ্য যত বেশি হবে সেটি টিকে থাকার সম্ভাবনাও তত বেশি হবে। এরপর আমরা আলোচনা করব মিত্রতা ও কোয়ালিশন। কোনো একটি গ্রুপের নিজস্ব শক্তি কেবল বিবেচ্য বিষয় নয়, বরং নিজস্ব শক্তির সাথে যুক্ত হয় অন্যান্য গ্রুপের সমর্থন ও সহযোগিতা। এজন্য একটি গ্রুপ কত সংখ্যক গ্রুপের সাথে এবং কত বেশি ক্ষেত্রে অন্যান্য গ্রুপের সাথে মিত্রতা স্থাপন ও কোয়ালিশন গঠন করতে পারে তা বিবেচ্য বিষয়। এ থেকে একটি গ্রুপের নমনীয় ও সহজগম্য চরিত্র প্রকাশ পায় এবং গ্রুপের শক্তি ও মর্যাদা বৃদ্ধিরও সম্ভাবনা থাকে। এ বিষয়টির উপর ভিত্তি করে একাধিক গ্রুপের মধ্যে তুলনা করা যায়। এরপর আমরা পাব স্বার্থ সিদ্ধির প্রক্রিয়া। প্রতিটি গ্রুপই তার স্বার্থকে সর্বাধিক করার চেষ্টা করে, কিন্তু কি পদ্ধতিতে তা করে এ ব্যাপারে বিভিন্ন গ্রুপের মধ্যে পার্থক্য বিদ্যমান। যেমন বামপন্থী বিপ্লবী দলগুলো বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতা দখল করে তাদের আদর্শ বাস্তবায়ন করতে চায়, কিন্তু এক্ষেত্রে তারা নিয়মতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করে না। অনুরূপভাবে সন্ত্রাসবাদী দলসমূহ নিয়মতান্ত্রিক পদ্ধতিতে কাজ করে না। অন্যদিকে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাসী দলগুলো নিয়মতান্ত্রিক পদ্ধতিতে তাদের লক্ষ্য অর্জনের চেষ্টা করে। এভাবে আমরা স্বার্থ সিদ্ধির প্রক্রিয়াটা আমরা দেখলাম। এরপরে আমরা পাব আন্তঃক্রিয়ার ধরন। প্রতিটি গ্রুপকেই কোনো না কোনো গ্রুপের সাথে ক্রিয়া করতে হয়। একটি গ্রুপ কত সংখ্যক গ্রুপের সাথে ক্রিয়া করে তার উপর কার্যপরিধির বিস্তৃতি অনেকাংশে নির্ভরশীল।
কিন্তু অন্যান্য গ্রুপের সাথে সম্পর্ক বা ক্রিয়া করার ক্ষেত্রে কোনো গ্রুপ শান্তিপূর্ণ অবস্থানের নীতি গ্রহণ করতে পারে কিংবা উগ্র পন্থাও অবলম্বন করতে পারে, যা সহাবস্থানের পরিবর্তে যুদ্ধাবস্থা সৃষ্টি করতে পারে। কাজেই একটি গ্রুপের অন্যান্য গ্রুপের সাথে সহ অবস্থানমূলক আন্তঃক্রিয়া করার সামর্থ্য এর উন্নয়ন নির্দেশ করে। এরপর আমরা আলোচনা করব গোষ্ঠী বা গ্রুপ তত্ত্বের যে সীমাবদ্ধতাগুলো আছে, অর্থাৎ সমালোচনা। অর্থাৎ অনেক সমালোচক এই গ্রুপ তত্ত্ব বা গোষ্ঠী তত্ত্বকে সমালোচনা করেছেন। তো আমরা শিক্ষার্থী ভাই বোনেরা আমরা সেগুলো একটু বোঝার চেষ্টা করব যে কি কি সমালোচনা করা হয়েছে। তো রাজনীতি অধ্যয়ন বা বিশ্লেষণে গ্রুপ তত্ত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও কতিপয় ক্ষেত্রে এই তত্ত্বের সীমাবদ্ধতা রয়েছে। এ সকল সীমাবদ্ধতা নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। এটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকেই সমালোচনা হয়েছে। অনেক সময় আমরা এটা বিভিন্ন কোটেশন আমরা আলোচনা করব, এবং যেগুলো কোটেশন আমরা পাবো না সেগুলো আমরা ধরে নেব যে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী এবং সমাজবিজ্ঞানী এই সমালোচনা করেছেন। তো এই ব্যক্তির স্বকীয়তাকে অবহেলা, অর্থাৎ এই তত্ত্ব রাজনীতিতে ব্যক্তির স্বকীয়তাকে অবহেলা এবং এক পর্যায়ে অস্বীকার করে ব্যক্তিকে গ্রুপের নিকট সমর্পণ করে। কোন গ্রুপের সদস্য ব্যতীত ব্যক্তিকে কল্পনা করা যায় না, এরূপ ধারণা ভ্রান্ত। এই তত্ত্ব ব্যক্তির নেতৃত্ব, মতামত, ভূমিকা সহ অন্যান্য গুণাবলীকে উপেক্ষা করেছে। যদিও ট্রুম্যান একজন ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী ছিলেন, তথাপি তিনিও ব্যক্তিকে গ্রুপের নিকট সমর্পণ করেছেন। সুতরাং ব্যক্তির স্বকীয়তাকে এই তত্ত্বে অবহেলা করা হয়েছে। এরপরে আমরা দেখব যে সামাজিক শক্তিগুলোকে অস্বীকার, অর্থাৎ সমাজ, অর্থনীতি, সংস্কৃতি, মূল্যবোধ ইত্যাদি সামাজিক শক্তিগুলো রাজনীতিতে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তেমনি আবার গ্রুপের উদ্ভব, বিকাশ, কর্ম সম্পাদনা ইত্যাদিতেও এসব উপাদানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু গ্রুপ তত্ত্ব এ সকল শক্তিশালী উপাদানকে অস্বীকার করে বিধায় এই তত্ত্বের মাধ্যমে রাজনীতির প্রকৃত স্বরূপ উদ্ঘাটন করা সম্ভব হয়নি। এরপর আমরা পাব কার্যকর সংজ্ঞা প্রদান করতে ব্যর্থ হয়েছে, অর্থাৎ গ্রুপ তত্ত্বে গ্রুপ সম্পর্ক, কার্য প্রভৃতি ধারণাগুলো মূল ভিত্তি হিসাবে ব্যবহৃত হলেও গ্রুপ তাত্ত্বিকগণ এগুলোর কার্যকর সংজ্ঞা প্রদান করতে ব্যর্থ হয়েছেন। আর্থার বেন্টলির মতানুসারে গোষ্ঠী হলো এক ধরনের সম্পর্ক। এই সম্পর্ক মানুষের সাথে মানুষকে ঐক্যবদ্ধ করে, কিন্তু এই সম্পর্কের প্রকৃতি বা ব্যাপকতা সম্পর্কে তিনি বিশদভাবে কিছু বলেননি। আবার স্বার্থের অর্থও বেন্টলি ব্যাখ্যা করেননি। ডেভিড ট্রুম্যানের মতানুসারে একটি সংগঠিত ব্যক্তি সমষ্টি হল গোষ্ঠী। এই ব্যক্তি সমষ্টির মধ্যে কতকগুলো সমজাতীয় বৈশিষ্ট্য থাকে। ট্রুম্যানও এই সমজাতীয় স্বার্থের ধারণাকে ব্যাখ্যা করেননি। ফলে এ তত্ত্বের মাধ্যমে রাজনীতির বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা প্রদান সম্ভব হয়নি। এরপর আমরা পাব প্রাকৃতিক ভারসাম্যের ক্ষেত্রে গ্রুপগুলোর মধ্যে অবিরাম স্বার্থের দ্বন্দ্বের ফলেও কিভাবে সমাজ টিকে থাকে, এর উত্তরে গ্রুপতাত্ত্বিকগণ প্রাকৃতিক ভারসাম্য প্রক্রিয়া নামে একটি ধারণার অবতারণা করেছেন। কিন্তু এই ভারসাম্য কার উদ্যোগে কিভাবে বজায় থাকবে তা বলা হয়নি। তাছাড়া বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণে এই ধারণা
যেমন কোনো গুরুত্ব বহন করে না, তেমনি আবার মানুষ তাদের ভাগ্য প্রকৃতির উপর ছেড়ে দিয়ে বসে থাকতে পারে না। এরপর আমরা পাব স্বার্থ ও গ্রুপকে সমর্থক হিসেবে ব্যবহার। গ্রুপতাত্ত্বিকগণ স্বার্থ ও গ্রুপকে সমর্থক হিসেবে ব্যবহার করেছেন, যা সঠিক নয়। কেননা সমাজে যত সংখ্যা গ্রুপ রয়েছে তার চেয়ে বেশি স্বার্থ রয়েছে, কারণ অধিকাংশ স্বার্থই প্রকাশ পায় না, যে কারণে স্বার্থ ও গ্রুপকে সমর্থক হিসেবে ব্যবহার করা ঠিক নয়। এরপর আমরা পাব সার্বজনীনতার ক্ষেত্রে। এই তত্ত্বে সমাজের সকল সদস্যকে বিশ্লেষণের অন্তর্ভুক্ত করতে পারেনি, কারণ এটি কেবলমাত্র গ্রুপকে অধ্যয়ন করে বিধায় গ্রুপের আওতায় সংগঠিত নয় এমন সংখ্যাধিক্য জনগণ অধ্যয়নের বাইরে থেকে যায়। কেননা সমাজে এমন লোকের সংখ্যাই অধিক যারা স্বার্থের ভিত্তিতে কোনো গ্রুপে সংগঠিত নয়। অর্থাৎ এই তত্ত্ব সংখ্যাধিক্য জনগণকে আলোচনা থেকে বাদ দেয়। এদিক থেকে এই তত্ত্বের পরিধি সংকীর্ণ। কেবলমাত্র গোষ্ঠীগত আলোচনার দ্বারা সমগ্র রাজনৈতিক জীবনের জটিলতাকে বিশ্লেষণের প্রয়াস এক অসম্ভব কল্পনা বিলাস। কেননা বিভিন্ন গোষ্ঠীর পারস্পরিক প্রতিক্রিয়ার বিশ্লেষণ করলেই বহুবিধ রাজনৈতিক ঘাত প্রতিঘাতের ধারণা লাভ করা সম্ভব নয়। আবার সকল ধরনের রাজনৈতিক ঘাত প্রতিঘাতকে গোষ্ঠী প্রক্রিয়ার মাধ্যমে বিচার বিশ্লেষণ করাও সম্ভব হয় না। তো শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা অনেকগুলো আলোচনা করলাম। তো আমরা দেখতে পাই যে কতিপয় ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও গ্রুপ তত্ত্ব রাজনীতি বিশ্লেষণে এক নতুন ও বাস্তবমুখী ধারণা সূচনা করেছে। গ্রুপগুলোকে অধ্যয়নের জন্য গ্রুপতাত্ত্বিকগণ যে সকল কৌশল অবলম্বন করেছেন তাতে রাজনীতির অনানুষ্ঠানিক উপাদানসমূহ ব্যাখ্যা করা হয়েছে। তো তারপরেও গ্রুপতত্ত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বৈজ্ঞানিক পদ্ধতি হিসেবে স্বীকৃত। তো শিক্ষার্থী ভাই বোনেরা, আজকের ক্লাস থেকে আমরা শিখলাম গোষ্ঠীতত্ত্ব বা গ্রুপতত্ত্ব, গোষ্ঠীতত্ত্ব বা গ্রুপতত্ত্বের বিশ্লেষণ, গোষ্ঠীতত্ত্ব বা গ্রুপতত্ত্বের বৈশিষ্ট্য, রাজনীতি অধ্যয়নে গোষ্ঠীতত্ত্ব বা গ্রুপতত্ত্বের গুরুত্ব, তুলনামূলক বিশ্লেষণে গ্রুপতত্ত্ব, গোষ্ঠীতত্ত্ব বা গ্রুপতত্ত্বের সমালোচনা। ক্লাসটিতে কোনো বিষয় অস্পষ্ট এবং কারিগরি ত্রুটি থাকতে পারে। যেহেতু অনলাইন ভিডিও ক্লাস নতুন শুরু করেছি, এজন্য একটু ভুলের পরিমাণ বেশি থাকতে পারে শিক্ষার্থী ভাই বোনেরা। তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার ক্লাসটি মূল্যায়িত হবে বলে আমার বিশ্বাস। এতক্ষণ ধৈর্য ধরে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।